কিরে কমল, হাটের থেকে ফিরলি নাকি? হ্যাঁ গো রামুদা, এই তো রোজকার মতো একটা রুই মাছ কিনে বাড়ি ফিরছি। তুই রুই মাছ কিনে বাড়ি ফিরছিস, আর আমি তো যাচ্ছি ইলিশ মাছ আনতে রে। সে তুমি আনতে পারো, কিন্তু আমার তো আর ইলিশ কেনার সামর্থ্য নেই। আরে গাধা, আমি তো রাজেশের মুখে শুনলাম হাটে নাকি ইলিশের দাম সস্তা হয়েছে, তাই তো হাটের দিকে ছুট লাগাচ্ছি রে। যদি সত্যি সত্যি আজ সস্তা ইলিশ পেয়ে যাই, তবে 5 থেকে 6 কেজি ইলিশ এনে রাখবো রে, 5 থেকে 6 কেজি। ধুর রামুদা, তুমি যে কি বলো না, হাটে ইলিশের যে দাম, ইলিশের দাম শুনেই তো আমি এই রুই মাছ কিনে বাড়ি ফিরছি। ওই বেটা রাজেশ তোমাকে মিথ্যা বলেছে গো, তোমাকে মিথ্যা বলেছে। হতে পারে রে কমল, বুঝলি তো, যদি কথাটা মিথ্যা হয়, তবে ও বেটা রাজেশকে একদিন না একদিন আচ্ছা যাই হোক, হাটটা তো আগে ঘুরে আসি, তাই না? পোড়ামুখ মিনসে কি আর এখন গেছে হাটে? সকালটা ধরি কাক পাখির মতো পথেই বসে থেকে এখন শাক ভাত রান্না করতে আসা লাগলো। আজ আসুক বাড়ি, ওর একদিন কি আমার একদিন। আরে থালা বাসন আঁচড়ানোর শব্দ মনে হচ্ছে। ইস, বড্ড দেরি হয়ে গেল, আজ মনে হয় আর রক্ষা নেই। বউ গো, ও ও বউ, বউ। ওই এসেছে, মিনসের সকাল ধরে এখন আসার সময় হলো। ও বউ, তুমি এখানে? আর তা আমি সেই কখন থেকে ডেকে চলছি। তা রান্না বসাচ্ছ মনে হচ্ছে, তাই না? না 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 না, রান্না কেন বসাবো? তোমার জন্য তো পোলাও মাংস রান্না করে বসে থাকবো। বলি সেই কখন গেছো হাটে? একটু আস্তেই কথা বলো বউ, আমি তো ভয় পাচ্ছি। হোমর সালা, তোমার আবার ভয় আছে নাকি? ভয় থাকলে টানা 4 ঘন্টা আমাকে বসিয়ে রাখতে নাকি? হ্যাঁ, তা দেখি দেখি এত সময় লাগিয়ে কি বাজার করবে? মানে বউ, ইলিশ মাছ কেনার সাধ্য কি আর আমার আছে বলো? ইলিশ মাছের দাম তো হাটে আগুন বললে চলে গো। এত কিছু জানি না বাপু, আমার শুধু ইলিশ মাছ চাই। এইসব কচুর মাছ খেয়ে খেয়ে মুখে আমার সাদলা পড়ে গেছে, আমি ইলিশ মাছই খাবো। ইলিশ মাছ? হ্যাঁ, ইলিশ মাছ। যার নুন আনতে পান্তা ফুরায় সে নাকি খাবে ইলিশ মাছ। এত টাকা কোথায় পাবো বউ বলো? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি লক্ষ্মীর ঘটে কত টাকা জমা হলো, দরকার হলে ওটা ভেঙে তুমি আমায় ইলিশ মাছ খাওয়াবে। আচ্ছা দাঁড়াও, আজ আর লক্ষ্মীর ঘট ভাঙতে হবে না, আজ বরং এই রুই মাছটা রান্না করো, কাল না হয় আমি তোমাকে ইলিশ মাছ এনে খাওয়াবো, বুঝলে? ঠিক বলছো তো? হ্যাঁ, একদম ঠিক বলছি। তোমার ইলিশ খাওয়াতে কাল আর কোনো পিছুপা হবে না গো বউ, একদমই পিছুপা হবে না। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো। যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি মাছটা ঝোল করে তোমাকে খেতে ডাকছি। পরের দিন সকাল থেকে শুরু হলো তুমুল বেগে ঝড় বৃষ্টি। কমলাও সকাল না হতে কমলকে ঘুম থেকে ডাকতে শুরু করলো। কি গো, এখনো ঘুমিয়ে আছো যে? তা হাটে যাবে কখন? ওঠো না, এই শুনছো? আহ বউ, বাইরে বৃষ্টি, এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় একটু ঘুমাতে দাও নাকি? বৃষ্টি মাথায় যাবো কি করে হাটে বলো? বৃষ্টি মাথায় করে যাবে মানে?
তুমি কি করে যাবে সেটা আমি কি জানি। আজ আমি ইলিশ মাছ চাই চাই। ভোরে তুমি উঠবে নাকি তোমার গায়ের ওপর জল ঢেলে দেব? আরে না 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 না, আমি এক্ষুনি যাচ্ছি। বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, রান্নাঘর থেকে ভাঙা ছাতাটা এনে দাও দেখিনি। আমি ভাঙা ছাতা নিয়েই যাব, এনে দাও। এই নাও, এখানে 200 টাকা আছে। লক্ষ্মীর ঘর ভেঙে এই টাকা হয়েছে। এই কয় টাকা দিয়ে ভালো দেখে একটা ইলিশ আনবে। আচ্ছা আচ্ছা বেশ, আমাকে এবার ছাতাখানা এনে দাও দেখি। 200 টাকায় কি আর ইলিশ মাছ হবে রে বউ? তবুও বউয়ের আবদার, মনে যখন চেয়েছে তখন আর কি করা। ইলিশ মাছ তো আনতেই হবে, না হলে যে আমার আজ রক্ষে নেই। এই নাও, ছাতাটা ধরো দেখি। জলদি করে ফিরে এসো কিন্তু, কালকের মতো আবার হারিয়ে যেও না যেন। তুমি ফিরবে সর্ষে ইলিশ করে তবেই ভাত খাবো কিন্তু। আচ্ছা আচ্ছা বেশ বেশ, আজ আর একটু দেরি হবে না বউ। আমি এই যাব আর এই আসব, তাহলে এবার আসিব আমি। না, ভিজেই তো গেলাম, এভাবে যাওয়া যায় নাকি? এবার ধানটা উঠলে ঘরে খাবার মতো ধান রেখে বাকি ধান বিক্রি করে আগে চলার মতো কিছু জিনিস কিনবো। তার ভেতরে একটা ছাতা, বৃষ্টির দিনে ছাতা ছাড়া বেরই হওয়া যায় না। আরে কমল দাদে, তাই বাদলা বৃষ্টিতে কোথায় চললে গো কমল দা? আর বলো না দাদা, হাটে যাচ্ছি, বউয়ের খুব ইলিশ খেতে ইচ্ছে হয়েছে গো, তাই তো ইলিশ কিনতে এই বাদলা বৃষ্টিতেও ছুটতে হচ্ছে গো। ও ইলিশ, আরে বলো কি দাদা, আজকের বাজারে ইলিশের যে দাম, আমি তো না কিনেই চলে এলাম গো। দাম হলে আর কি করা, বউয়ের ইচ্ছে বলে কথা। হাড়িতে ভাত না থাকলেও ইলিশ তার চাই চাই গো, ইলিশ তার চাই চাই। আচ্ছা আচ্ছা, জলদি যাও গো দাদা, বৃষ্টি হচ্ছে তো ইলিশের দোকানে একদম ভিড় জমেছে। জ্যান্ত জ্যান্ত ইলিশ, আহ, জ্যান্ত ইলিশের স্বাদই যেন আলাদা গো। কমল হাটে গিয়ে ইলিশের দোকান থেকে একটা ইলিশ মাছ কিনে বাড়ি ফিরছিল। সে রাস্তা পেরিয়ে তাদের পুকুরের পাশ দিয়ে যাবার সময় পা পিছলে পুকুরের ভেতর পড়ে গেল। ওরে ইসি, কি যে ব্যথাটা পেলাম রে বাবা গো বাবা। ও, বুড়ো বয়সে বাচ্চাদের মতো পিছলে গেলাম রে। এই মাছ, আমার মাছ কই? হায় হায় রে, আমার মাছটা বুঝি পুকুরের জলে হারিয়ে গেল। এবারে এবার কোন মুখে আমি বউয়ের সামনে গিয়ে দাঁড়াবো? এত বেলা হয়ে গেল, বৃষ্টি থেমে গিয়ে দুপুর হতে চলল। আর আজও লোকটার কোনো খবর নাই। কি ব্যাগ কেটে লোক রে বাবা, কোনো কাজই ঠিকভাবে করতে পারে না। ওরে, বউ আমার বারান্দায় পায়চারি করছে, কি বলবো গিয়ে? না, আর ভালো লাগে না। সত্যি বউ ঠিকই বলে, আমায় দিয়ে কোনো কাজ ঠিকভাবে হবেই না। কেন যে পুকুর পাড় দিয়ে সাবধানে এলাম না, কি যে হবে এবার। কি গো, তুমি ওইখানে দাঁড়িয়ে কি ভাবছো? কিছু না বউ। কি অবস্থা তোমার? কোথায় পড়ে গিয়েছিলে? গায়ে কাদামাটি লেপটে আসি তো, আর মুখটা অমন শুকনো কেন দেখাচ্ছে? না মানে ইয়ে মানে বলছিলাম যে। কি আমতা আমতা করছো? ভালোভাবে কথা বলো তো। মাছের জন্য সেই কখন ধরে বসে আছি, তা মাছটা কোথায়?
বউ, পুকুর পাড় দিয়ে আসার সময় পা পিছলে আমাদের পুকুরে পড়ে যাই। মাছটি যে কখন হাত ফসকে জলে হারিয়ে গেল বুঝতেই পারিনি। ইস, এই কথা! তুমি যে বেঁচে ফিরেছো এইটাই তো বড়। এসো এসো, উপরে উঠে এসো। কত বড় মাছটা! এত দামের ইলিশ এভাবে হারিয়ে গেল। আমার যে কি খারাপ লাগছে বউ, কি যে খারাপ লাগছে। যা গেছে তো গেছে, তা তো আর ফিরে পাওয়া যাবে না। ওটা নিয়ে তুমি আফসোস করো না। যেটা কপালে নেই সেটা নিয়ে আফসোস করেও কোনো লাভ নেই। টাকা গুছিয়ে তুমি না হয় আমার একটা ইলিশ কিনো। আচ্ছা ঠিক আছে বউ, কাজ করে টাকা গুছিয়ে আবার তোমাকে ইলিশ এনে খাওয়াবো। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তুমি না হয় আজ দুপুরে খিচুড়ি রান্না করো। বৃষ্টির সময় খিচুড়ি কিন্তু দারুণ লাগে। আচ্ছা বেশ, আমি তাহলে রান্নাঘরে গেলাম। নে তো মা, তাড়াতাড়ি এদিকে আয়, খাবার খেয়ে নে। তোকে খাইয়ে তোর বাবাকে আবার খাবার দিতে হবে। সে লোকটা সকাল ধরে না খাওয়া। খাবো না, আমি মোটেও খাবো না। রোজ রোজ তুমি মরিচ দিয়ে ভাত দাও আমায়। মরিচ ভাত আমি আর খাবো না। আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো মা। আজ মরিচ দিয়ে ভাত খা মা। তোর বাবা সুস্থ হয়ে গেলে তোদের জন্য বড় একটা ইলিশ আনতে বলবো। তুমি তো রোজই একই কথা বলো। কই, কখনো তো ইলিশ মাছ খেতে দাওনি। ইলিশ মাছ খেতে কেমন হয় সেটাও তো আমি জানি না। তুমি আজই আমায় ইলিশ মাছ দিয়ে ভাত দেবে, তারপর আমি খাবো। এর আগে একটা ভাতও আমি খাবো না মা। আজ খেয়ে নে না মা, তুই আমার লক্ষ্মী মা। বললাম তো খাবো না, খাবো না, খাবো না। আমি ইলিশ মাছ চাই চাই। খচ্চর মেয়ে একটা, যেটা বলবি সেটাই। ভালো মন্দ তুই কিছুই বুঝিস না। যা, না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। আহ রত্না, মেয়েটাকে এভাবে মারলে কেন? সে কখন থেকে দেখছি তুই মেয়েটার উপর বকাঝকা করছিস। আর বলো না দিদি, সারাক্ষণ মেয়েটা ইলিশ মাছ করতেই থাকে। এখন তুমিই বলো, আমাদের মতো গরিব মানুষ ইলিশ মাছ কোথায় পাবে? হ্যাঁ রে বোন, আমাদের মতো গরিব মানুষদের ইলিশ খাওয়ার স্বপ্ন দেখা আর আকাশে গরু নিয়ে চড়া একই কথা। মা ঋতু, আয় মা, আমাদের বাড়ি আজ রুই মাছের পেটি রান্না করেছি। আজ না হয় সেটা দিয়ে ভাত খাস। আমি ভাত খাবো না। মা সারাক্ষণ আমায় বকতেই থাকে। রাগ করেন না মা, রাগ করেন না। তোর চাচা আজ কাজ করে একটা বড় দেখে ইলিশ মাছ কিনে আনবে। তোর চাচা ইলিশ নিয়ে এলে আমি তোকে সেই ইলিশ দিয়ে ভাত খেতে দেব। এখন আয় তো, আমাদের বাড়ি খেতে আয়। বউ, এক গ্লাস জল দাও তো, গলাটা একদম শুকিয়ে গেছে। তুমি চলে এসেছো? আমি তো একটু পরেই তোমার জন্য খাবার নিয়ে যেতাম। এই রোদ গরমে কি আর করব, ফসলের অবস্থা খুবই খারাপ। আমি এবার মনে হয় একটা ফসলও বাড়িতে আনতে পারবো না গো বউ। বলো কি? কেন, ফসলের কি হয়েছে? ধানে এক ধরনের পোকা বের হয়েছে, সেই পোকায় ধানগুলো সব কেটে নিচ্ছে। আমার কাছে তো আর এখন পয়সাও নেই যে কীটনাশক কিনে ধানে দেব। আসলে আমারই ভুল হয়েছে। আমি যদি ইলিশ মাছ খেতে না চাইতাম তবে সেই টাকা দিয়ে কীটনাশক কিনতে পারতে, আর আমাদের ফসলের কোনো ক্ষতিও হতো না। সবার মনে খালি ইলিশ খাবার আফসোস। উফ, কবে যে ইলিশ খেতে পারবো। পারবি মা, পারবি। আমরা যদি এক পিস খাই তবে তুইও এক পিস খাবি। আমার ভালো চাচা, দেখো খুব তাড়াতাড়ি তোমরা ইলিশ মাছ খেতে পারবে, সাথে আমিও খেতে পারবো। হয়েছে, পাকা বুড়ি একটা। তোর কি খাওয়া হলো? হ্যাঁ হয়েছে তো। এই রুই মাছের পেটিটা খুব মজার ছিল, তবে ইলিশ মাছ হলে আরো ভালো হতো।
আমি এখন বাড়ি গেলাম গো চাচি, আবার রাতে আসবো। আচ্ছা ঠিক আছে, যা। বাড়ি গিয়ে যেন একদম বায়না করবি না, তাহলে কিন্তু তোর মা আবার তোকে বকাঝকা করবে। দেখতে দেখতে 5 মাস কেটে গেল। কমল তার একটা ফসলও মাঠ থেকে বাড়িতে আনতে পারল না। তার সংসারে বেশ অভাব দেখা দিল। অনেক জায়গায় কাজ খুঁজল কমল, কিন্তু সে কোথাও কাজের ব্যবস্থা করতে পারল না। একদিন সে হতাশ হয়ে হাট থেকে খালি হাতে বাড়ি ফিরে এলো। আর যে পারছি না, 2 দিন হলো না খাওয়া, ঘরে সামান্য জলটুকু ছাড়া যে কিছু নেই। এ কি বউ, তোমার কি হলো? বউ, কি হলো তোমার? কিছু নেই গো, এমনিতেই শরীরটা খুব ক্লান্ত লাগছে। তা তুমি আজও খালি হাতে ফিরলে বুঝি? হ্যাঁ, তা তো ফিরলাম, কোনো কাজ যে পাইনি। হাটে অনেকের সবজির দোকানে গেলাম, চালের দোকানে গেলাম, কিন্তু কেউ আমাকে বাকি সবজি আর চাল কিছুই দিল না। সবাই দূর দূর করে আমাকে তাড়িয়ে দিল বউ। হগু, আমাদের এই অভাবে সংসারে কি তবে আমরা না খেতে পেয়ে মরবো? এমন অবস্থায় কারো কাছে তো আমরা হাতও পাততে পারবো না। ঠিক বলেছ বউ, আমাদের মতো মানুষ কারো কাছে হাত পাততে পারে না। যদি আমার কাছে কিছু টাকা থাকতো, তবে আমাদের পুকুরটায় মাছ চাষ করতাম, তাও তো টুকটাক চলে যেত, তাই না? হ্যাঁ, তোমার সাথে একটা কথা বলতে ভুলে গেছি। আমাদের পুকুর ধারে যে সজনে গাছ আছে না, তাতে বেশ কিছু সজনে ধরেছে। চলো তো সজনে গুলো পেরে দিও, আজ না হয় সজনেই রান্না করব। আগে বলবে না? হাটে সজনের তো অনেক দাম। আগে বললে কিছু সজনে বিক্রি করে চাল কিনে আনতাম গো। বেশি তো হয়নি, 2-4টে, আমার তাও ঠিকভাবে মনে নেই। আসলে চিন্তা হতাশায় ইদানিং সবকিছু যেন কেমন ভুলে যাচ্ছি। চিন্তা করো না বউ, আমি না হয় কাল শহরে যাব কাজের জন্য, ঠিক একটা ব্যবস্থা হয়েই যাবে। চলো পুকুর পাড়ে একটা ঘুরাম দিয়ে আসি। গাছে ওঠার মতো শক্তিটুকু যে গায়ে নেই। গাছে তো বেশ কিছু সজনে হয়েছে গো। না উঠতে পারলে থাক, আমি না হয় হাবুদার ছোট ছেলেকে ডেকে আনি। আরে না, কাউকে ডাকতে হবে না, আমি উঠছি। বউ, ওগুলো দেখা যায় কি? ওগুলো, হ্যাঁ, এই মাছ না কি ওগুলো? আরে না, এই পুকুরে মাছ আসবে কোথা থেকে? ওমা, তাই তো, এত মাছ! ওগো, দেখো কত মাছ চাতাল কাটছে যাবে। এ তো ভারী আশ্চর্যের বিষয়, কখনো কোনো মাছই তো পুকুরে ছাড়লাম না। ওগো, এটা পরে ভেবে দেখবো গো, সজনে পরে পারবো। তুমি আগে ঘর থেকে জালটা আনো, দেখিনি কেমন হয়েছে পুকুরে মাছ, আগে সেটা দেখি। ইস, জালটা তো মনে হচ্ছে ইঁদুরে কেটে দিয়েছে। এতে মাছ উঠবে কি করে? যাই ওঠে উঠবে, আজকের মতো একটা মাছ হলেই হলো। কমলা বাইরে থেকে একটা বালতি নিয়ে জলদি পায়ে পুকুর ঘাটের দিকে গেল। চলে এসেছো, দাও দাও, তাড়াতাড়ি দাও। জালটা মনে হয় ইঁদুরে কেটেছে, এখানে একটা গিট দিয়ে নাও। কমল পুকুরে নেমে জালটি তুলে আস্তে আস্তে টান দিতেই জালের ভেতর অনেকগুলো ইলিশ মাছ উঠল। ইলিশ মাছ! ইস মাছ! মা গো মা, আমাদের পুকুরে ইলিশ মাছ হয়েছে। ওগো, এইটা কিভাবে সম্ভব গো? বউ, আমি বেশ বুঝতে পেরেছি। সেদিন যে ইলিশ মাছটি আমার হাত থেকে নদীতে পড়ে গিয়েছিল না, সেই মাছটির পেটে নিশ্চয়ই ডিম ছিল, যার কারণে এতগুলো ইলিশ হয়েছে আমাদের পুকুরে।
সবই কপাল গো, বুঝলে? সবই কপাল। সৃষ্টিকর্তা দেখো আমাদের একটা না একটা ব্যবস্থা ঠিক করে দিল। হ্যাঁ গো বউ, হ্যাঁ, আমি সজনে পেরে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি সজনে দিয়ে ইলিশ মাছ রান্না করো। আহ, সজনে দিয়ে ইলিশ মাছ, সেই স্বাদ, সেই। হ্যাঁ গো হ্যাঁ, আমার এতদিনের ইচ্ছে ইলিশ খাবার। সৃষ্টিকর্তা একসাথে কতগুলো ইলিশ দিল, আর আমার ইচ্ছেটা কিভাবে পূরণ করলো বলো তো? হ্যাঁ গো বউ, হ্যাঁ, তুমি ইলিশ খেতে চেয়েছো আর সৃষ্টিকর্তা সেটা পূরণ করবে না, সেটা হয় নাকি বলো তো? তুমি রান্নাটা বসাও, আমি আরো কিছু মাছ মেরে হাটে বিক্রি করে ফেরার পথে চাল কিনে নিয়ে আসবো গো। আচ্ছা বেশ, এবার জলদি করে সজনে গুলো পেরে দাও। তাহলে এবার যাও। আর হ্যাঁ বউ, শোনো, আজ ঋতু সহ ঋতুর মা বাবাকে আমাদের বাড়িতে সজনে দিয়ে ইলিশ মাছ খাওয়ার নেমন্ত্রণ করে এসো কিন্তু। মেয়েটাকে যে বলেছিলাম ইলিশ খাওয়ানোর কথা। তুমি না বললেও আমি যেতাম বউদের বাড়ি। তুমি জলদি করে হাট থেকে ফিরো কিন্তু, হাট থেকে ফিরলে তবেই ভাত বসাবো। আহ, কি স্বাদ হয়েছে তরকারিটা! সজনে দিয়ে ইলিশ! ও চাচি, আমায় আরেক পিস মাছ দাও না গো চাচি। পাগলি মেয়ে, এমন ভাবে চাইছিস কেন? নে খা। আজ তোর ইচ্ছে মতো ইলিশ খা। শুধু আজ না, এখন থেকে রোজ আমাদের বাড়ি তুই ইলিশ খেতে আসবি রে মা। রোজ তোকে আমি ইলিশ মাছ খেতে দেব। রোজ ইলিশ মাছ কোথায় পাবে গো চাচা? আমাদের পুকুরে ইলিশ মাছ হয়েছে না, এই ইলিশ মাছের চাষ করব আমরা পুকুরে। এদের ভালোভাবে পরিচর্যা করব, তাহলে আর আমার পুকুর থেকে ইলিশ মাছ ফুরোবে না, আমার সংসারে আর অভাব হবে না। আমাদের মতো গরিবদের সৃষ্টিকর্তা আছে দাদা। কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। কঠিন সময়ে যে ধৈর্য ধরতে পারে, সৃষ্টিকর্তা তাকে কখনো নিরাশ করেন না। হবু কি করছোটা কি? এই ঝড়ে খেতে বসে মরবে নাকি? ফিরে এসো, এই বয়সে এমন বোকামি বানায় না। এই বৃষ্টিতেই তো ধান পাকবে, মিমির নতুন জামা কিনতে হবে না? জামা না কিনলেও চলে, তোমার প্রাণটা যে বড় দামি। বাপ না থাকলে জীবনে আর কিছুই থাকে না। প্রাণ থাকলে সব হবে। যাও, মিমিকে গরম ভাত খাওয়াও। আমাকে নিয়ে ভেবো না, সব করতে হবে। কাজ না করলে কেউ এসে দেখবে না। সব বুঝি গো, সব বুঝি। কাজ করতে হবে, ফসল ফলানোর জন্য কষ্টও করতে হবে, আবার টাকাও উপার্জন করতে হবে বেঁচে থাকতে হলে। সবই তো বোঝো, আমার সাথে সাথে তোমারও যে অনেক বয়স বেড়েছে, টের পেয়েছো কি? ভেবে দেখেছো কখনো? আর বয়স? এখন আর তো বয়স নেই, এখন শুধু তোমাকে নিয়ে চিন্তা করি। তুমি সুস্থ থাকলে আমি ভালো। সারাটা জীবন তো আমার জন্যই ভাবলে, এভাবে আমার জন্য নিজের জীবনের কোনো শখ আহ্লাদ পূরণ করলে না। আমি কিছুই করতে পারলাম না তোমার জন্য। সবসময় আক্ষেপ করলে ভালো লাগে না, বুঝলে? আমি কি তোমায় কিছু বলেছি? সারাক্ষণ শুধু বাজে কথা। দেখলে, বৃষ্টির তেজ আরো বাড়ছে। না, এবার আর থাকা যাচ্ছে না, এবার উঠে পড়তে হবে। তাড়াতাড়ি এসো, এত ঠান্ডা পানি, আবার না ঠান্ডা লেগে যায় তোমার। দেখলি তো আমার ছাতা, শহর থেকে আনা। তোর বাবা কিনে দেবে কবে? আমার বাবা তো শহর থেকে নিয়ে এসেছে। আমার বাবা বলেছে পরশু দিনেই দেবে। সবার বাবার মতো আমার বাবাও কিছু একটা চাইলে সাথে সাথে দেবার চেষ্টা করে। পরশুদিন আবার কবে? তোর বাবা তো গরিব, গরিবরা আবার সব কিনতে পারে নাকি? গরিব হলে কি হয়? গরিবেরা কি মানুষ না?
নাকি অন্য কোনো জন্তু? আমার বাবা সবচেয়ে ভালো। গরিবরা মানুষ কিনা জানি না, শুধু জানি গরিবরা কিছুই কিনতে পারে না, টাকা নেই বলে। সবকিছু কি টাকা দিয়ে কিনতে হয়? এমন অনেক কিছুই পাওয়া যায় যেটা কিনতে টাকার প্রয়োজন হয় না। খালি আছে বড় বড় কথা, কোনো জিনিস কখনো কিনতে পারে না, শুধু কথার বুলি। আসছে বাবা, তুমি একবারও কথা রাখো না, এবার রাখতেই হবে। আমাকে অনেকে অনেক কথা শোনায়, আমার জীবন কেন এত কষ্টের, কেন এত অপমানের বাবা। বাবা, আজ কাদির আবার হেসেছে। লাল ছাতা চাই বাবা, নইলে আমি স্কুলে যাব না বাবা। অনেক কষ্ট দিয়ে কথা শোনায়। মা, টাকা তো কালই দোকানে যাব, তোকে আর কথা শুনতে হবে না। টাকা কোথায়? গত মাসের ধানের টাকা তো মহাজন নিয়ে গেছে, ঘরে খাবার মতন তো কিছুই নেই। তুমি খাওয়া বন্ধ করো, আমার ছাতা চাই, না হলে আমি স্কুলে যাব না, ভাতও খাবো না। খাওয়া তো এমনি বন্ধ রে মা, ঘরে কিছুই নেই রান্নার জন্যে। আর তুই তো এখনো ছোট, কিছুই বুঝিস না। যেদিন বুঝবি সেই দিন আর কোনো কথাই গায়ে লাগবে না। আহা, এটুকু মেয়ের কাছে তুমি এসব কি বলছো? ও কি এগুলো কিছু বুঝতে পারে? বোঝাতে পারবে না কেন? বুঝতে হবে, গরিব হয়ে জন্মেছে, অনেক কিছুই বুঝতে হবে, অন্যের কথা সহ্য করতে হবে। মা, স্কুলে অন্যের কথা শুনতে হয় গরিব হওয়ার জন্যে, আবার তোমাদের কাছেও কথা শুনতে হয়। আমি কি ইচ্ছে করে গরিব হয়েছি? মারে, এত কষ্ট নিয়ে কথাগুলো বললি, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে রে মা। আমাদের কারো দোষ নেই, আমরা যে গরিব। যাদের টাকা আছে তারা গরিবের কষ্ট কিছুতেই বোঝে না। আমরা গরিব বলে আজ আমাদের এত কষ্ট। কোনো একদিন যদি একটু বড় লোক হতে পারতাম, তাহলে গরিবদের অনেক কিছু দিতাম। হ্যাঁ মা, কখনো গরিবদের কষ্ট দিয়ে কথা বলতাম না। আমারও খুব ইচ্ছে করে বড় লোক হতে। এত কষ্ট আমি কই রাখি? বাবা, স্বামী দুটিতেই আমি ব্যর্থ। তোমাদের কোনো কিছুই আমি পূরণ করতে পারিনি, কোনো শখ আমি পূরণ করতে পারিনি তোমাদের। তুমি কষ্ট পেও না, এখানে তোমার কোনো দোষ নেই, আমাদের কারোরই দোষ নেই। বাবা, তুমি কেঁদো না বাবা, আমি আর কখনো বড় লোক হতে চাইবো না। মা একদম ঠিক কথা বলেছে, আমার কারো কথা শুনে তোমার কাছে কিছু চাওয়াটাই ভুল হয়েছে। মারে, জীবনে অনেক মানুষ অনেক কিছু বলবে, সবকিছু শুনলে হবে না রে মা। মা, একটু কষ্ট কর, আমি তোর জন্য সত্যি ছাতা নিয়ে আসবো রে, সত্যি ছাতা নিয়ে আসবো। এই লালটা 300 টাকা, কিনবেন নাকি? দাম কিন্তু ভালোই কম। এত দাম? একটা পাতার ছাতা 300 টাকা? এত দাম কেন এই ছাতার? কি বলছো? এটা তো কম দামই বললাম, সামনে বৃষ্টিতে দাম আরো বাড়তি হবে যে। কি 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 বলছেন? এত টাকা কই পাবো? গরিবদের জন্য তো বেঁচে থাকাটাই মুশকিল। আরে করিম ভাই, তুমি ঋণ নাও, সুদ কম দেব, এছাড়া আর কোনো উপায় তো দেখি না। না 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 না, ঋণে ডুববো না, নিজেই উপায় বের করব। গরিব দেখে আজ সব কিছুতেই এত কষ্ট, সব মানুষের কথা শুনতে হয় আমার। তো খুবই মুশকিল দেখা যায়। আমি কখন তোমাকে আর কোন কথা শোনালাম? যেটা সত্যি সেটাই বললাম, যেটা তোমার জন্য একমাত্র উপায় হবে সেইটাই তো বললাম আমি। এই উপায়ে সর্বস্ব হারানো ছাড়া আর কোনো দিক থাকবে না। ঋণ নিয়ে এই বোঝা মাথায় নিয়ে সব হারানোর থেকে না খেয়ে থাকা ভালো। তুমি যাও তো বাবু,
তোমার সাথে এত কথা বলে আমার সময় নষ্ট করে লাভ নেই। তুমি এখন আসতে পারো, যাও যাও ফটো। মিমি, বাবা হেরে যাবে না, যতই কষ্ট হোক আমি পারবো। তোর বাবাকে এবার হারলে হবে না, জিততেই হবে, জিততেই হবে তোর বাবাকে। হয়তো তুমি আমাকে সাহায্য করবে। এই পাতাই তো মিমির ছাতা হতে পারে। ছোটবেলায় কত এই পাতা দিয়ে খেলতাম আমরা। বাতাসে কচু পাতা দুলছে, যেন সম্মতি জানাচ্ছে। প্রকৃতির ছাতা এবার আবার নতুন করে ব্যবহার করার জন্য। এইটা কি বৃষ্টি সামলাবে? পাতা তো ভিজে গলে যাবে। আর বৃষ্টির সময় যে দমকা হাওয়া বয়, সেটা কি এই পাতা সহ্য করতে পারবে? একবার চেষ্টা করলে ক্ষতি কি? দেখো, এই ফ্রেমে শক্ত করে বাঁধছি। আর হবে না কেন? প্রবল ইচ্ছা শক্তি থাকলে তো সব সম্ভব। আমরাও দেখি কিছু পারি কিনা। তুমি যদি রাজি হও তবে আমি তোমায় সাহায্য করব। তুমি তো জানো, তোমার কাজে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগে। মনে হয় দুজনে একটা কাজ করলে সেইটা কিছু না কিছু নিশ্চয়ই হবে। এই জন্যই তো আমি সব কাজে তোমাকে ডাকি, কারণ আমি জানি তুমি আমার পাশে থাকলে আমি পারবই পারবো। এত বছর তোমাকে কিছু না দিতে পারলেও আমাদের মাঝে ভালোবাসার কোনো কমতি নেই গো। কি যে বলো না, ভালোবাসার কমতি নেই বলেই তো আমরা ভালো আছি। জীবনে সব থেকে বড় হচ্ছে মনের মিল। মনের মিল না থাকলে টাকা পয়সা দিয়েও কিছুই হয় না। সেটা তুমি ঠিক বলেছ। আমাদের জীবনে সবকিছুর অভাব থাকলেও ভালোবাসার অভাব ছিল না। আর মনের মিল না থাকলে কি আর ভালোবাসা থাকে? এইভাবে ছাতা তৈরি হবে কিনা কে জানে, কিন্তু মিমি এটা পেয়ে খুব খুশি হবে। মেয়েটার আনন্দ আর তোমার কষ্ট, এই দুটোই যেন পূরণ হয়। ওই তো আমার জীবনের সব থেকে বড় খুশি। ছোটবেলা থেকে মেয়েটাকে কিছুই দিতে পারিনি। ছোট থেকে অন্যের খেলনা দেখে কান্না করত, কখনোই পারিনি কিছু দিতে। এখন এই ছাতাটা যদি বানিয়ে মুখে একটু হাসি ফোটাতে পারি তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই পারবে। কখনো কারো কষ্ট বিফলে যায় না। তুমি দেখো, তুমি ঠিক পারবে। দেখো, ব্যথা পেও না জানো, এমনিতে অনেক ঘেমে গিয়েছো। ও কিছু না, কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে, বলো। দেখো, মিমি খুব খুশি হবে এটা পেয়ে, খুবই খুশি হবে। এটা ছাতা না, এটা তো কচু পাতা। তুমি কখনো আমার কোনো কথাই শোনো না। কেন বাবা, তোমরা আমাকে এমন জিনিস দিয়ে কেন বোকা বানাও যেটা দেখে অন্য মানুষেরা হাসবে? মা, এই ছাতায় বাবার রাত জাগা পরিশ্রম লেগেছে। একবার ব্যবহার কর। আমি কাল সারা রাত বসে এটা বানিয়েছি আর ভেবেছি তোর খুব পছন্দ হবে। না বাবা না, এটা দেখে সবাই হাসবে। এটা আমার একদম পছন্দ হয়নি। কি বললি তুই? তোর মন এত কালো, তুই একবারও নিজের বাবাকে কষ্ট দেবার আগে ভাবলি না? তোমরাও তো একবারও আমাকে কষ্ট দেবার আগে ভাবলে না যে এটা দেখে আমি খুশি হব কিনা। আমি তো সত্যিকারের ছাতা চেয়েছি, আর তোমরা কিনা আমায় খেলনার ছাতা বানিয়ে দিলে। রাবেয়া, থাক, ওকে ওর মতন থাকতে দাও। আমার শরীরটা খুব খারাপ লাগছে। কি বলছো কি তুমি? শরীর খারাপ? শরীর খারাপ কেন লাগছে? ও কিছু না, রাতে ঘুম হয়নি তাই একটু দুর্বল লাগছে। তুমি আমাকে এক গ্লাস পানি দাও তো। সারা রাত বসে মেয়েটার জন্য ছাতা বানিয়ে তুমি অসুস্থ হয়ে পড়েছো, আর মেয়েটা সেই ছাতাটা ছুঁড়ে ফেলে দিয়েছে। এমন বাবা তুই কোথায় পাবি? সবসময় আমাদের কথা কত ভাবে, নিজের কথা কখনোই ভাবে না। বুকের মধ্যে অনেক কষ্ট জমা হয়ে আছে।
হয়তো আমি ব্যর্থ, নিজের মেয়ে, নিজের স্ত্রী, কাউকেই কিছু দিতে পারিনি কখনো। কিন্তু আমি হাল ছাড়বো না, আমি কিছুতেই হাল ছাড়বো না। কচু রাজকন্যা, কচু রাজকন্যা, আমাদের স্কুলে একজন কচু রাজকন্যা এসেছে। কে কে দেখতে চাও? চলে এসো। করিম ভাই, মেয়েকে জঙ্গলে পাঠাবে নাকি? নাকি তুমি এবার কচুর ব্যবসা শুরু করলে? বাবা, হে কেমন ছাতা! এটা ফেলে দাও। এই ছাতার জন্য আর কত কথা শুনবে। মারে, আমাকে ক্ষমা করে দিস। তোর বাবার জন্য আজ তোকে অনেক কথা শুনতে হয়েছে। আমি চাইনি তুই এত কথা শুনিস, আমি সত্যি চাইনি। না বাবা না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। এই বৃষ্টিতে স্কুলে না গেলেই হয়, কিন্তু আমার প্রতিদিন স্কুলে যাবার জন্য তুমি এমন কাজ করলে যাতে উল্টো মানুষ তোমাকেই কথা শোনালো। এই বৃষ্টি, গরিবের গায়ে কেন লাগিস? কেন পড়িস গরিবের গায়ে? বৃষ্টি শুধু পড়বি বড় লোকদের জন্য, তাদের ছাতা আছে, আমাদের উপর পড়বি না। মিমি, এই ছাতা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা কলা গাছের ছাতা ব্যবহার করতাম। তখন আমাদের খুশি কেউ লাখ টাকা দিয়েও কিনতে পারবে না। কিন্তু সেটা তো ভালো না। এটা কেন ছাতা হলো? সবাই আজ আমাকে দেখে হাসাহাসি করেছে। আমি চাইনি যে আমার বাবা কষ্ট পাক। ভালো ছিল না কে বলেছে? এখনকার ছাতার থেকে 1000 গুণ বেশি প্রয়োজন ছিল তখন মানুষের। আর আমাদের কিন্তু অনেক স্মৃতি ছিল। এই ছাতাও একদিন স্মৃতি হবে। কিভাবে ভালো ছিল? তখন কি আপনারা আমাদের মতো ছাতা কিনতে পারতেন না? মারে, তুই এখনো অনেক ছোট, অনেক কিছুই বুঝিস না। যখন বড় হবি তখন অনেক কিছু বুঝতে পারবি রে মা। তোমাকে একটা গল্প শোনাই। তখন এখনকার মতন ছাতা এত ঘরে ঘরে ছিল না। 2-1 মানুষের ছাতা ছিল যারা বিদেশ থেকে নিয়ে এসেছে। তখন বৃষ্টি হলে মানুষের একমাত্র ভরসা ছিল এই কচু পাতা। কি বলেন দাদু? এই কচু পাতা তখন সবাই ব্যবহার করত? এতে পানি গায়ে এসে পড়তো না? কেন পড়বে মা? কচু পাতায় ওঠা পানি বেয়ে নিচে পড়ে যায়। তাই কারো মাথায় কচু পাতা থাকলে তার মাথা বা শরীরের কোনো অংশে পানি পড়ে না রে মা। এই যে ছাতা যে আবিষ্কার করেছে, সে কিন্তু কচু পাতার আলোকেই এই ছাতা বানিয়েছে। একবার নিজ থেকে ভেবে দেখো, নিজেরাই বুঝতে পারবে। আসলেই তো, একদম ঠিক কথা। আমি তো আগে কোনোদিন এভাবে ভেবে দেখিনি। মানুষ তো আসলে এটার মতো করে ছাতা বানিয়েছে। মাতব্বর সাহেবের কথা আমার মেয়ের মনে ধরেছে। এবার হয়তো সে ধীরে ধীরে সব বুঝতে পারবে। কি ঝড় শুরু হলো! আজ আমার কচু পাতার পরীক্ষা। দেখি তুই জিতিস না ছাতা জিতে যায়। তুই তো দেখছি কচু পাতার ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তাহলে সত্যি তুই কচু রাজকন্যা। দেখি আজ এই ঝড়ে কার অস্তিত্ব টিকে থাকে। আমি তো সব সময় বেশি কথা বলি, আর টাকা ছাড়া তো কোনো কিছুই কেনা অসম্ভব। আমার কচু পাতা কিনতে তো টাকা লাগেনি। তোর ছাতাটা তো অনেক দামি। হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। আর আজ মনে হয় তোর এই কচু পাতার ছাতা উড়ে গিয়ে ভেসেই যাবে রে। কোথায় তোর দামি ছাতা? আমার এই কচু পাতার ছাতা ভাঙেনি, কারণ এতে বাবার ভালোবাসা জড়িয়েছিল। আর এটা তো খুব কম দামিও না, আবার বেশি দামিও না। আসলে এটার কোনো দামই হয় না।
আমায় ক্ষমা করে দিস রে মিমি। আমি আসলে অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, ভুলেই গিয়েছিলাম অহংকার পতনের মূল। আসলে আমিও ভুলে গিয়েছিলাম যে ভালোবাসা মিশ্রিত যে কোনো জিনিসের শক্তি অনেক দামি জিনিসের থেকেও বহু গুণ বেশি। ঠিক বলেছিস তুই। আজ থেকে আমরা বন্ধু। কখনোই কোনো জিনিস নিয়ে আমি আর হাসবো না, কিছুতেই না। আমার বাবার দেয়া ভালোবাসায় চড়ানো জিনিসটিকে আমি বারবার ফিরিয়ে দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, আর যেটা করে আমি চরম অন্যায় করেছি। যাই করিস না কেন, তোর বাবা তোকে খুবই ভালোবাসে, এই কথাটাই কিন্তু কোনো ভুল নেই। আজই তার কাছে ক্ষমা চেয়ে নিবি, কেমন? একদম ঠিক বলেছিস, বাবা আমাকে খুব ভালোবাসেন। বাবা যখন দেখলেন এই জিনিসটা বাবার পক্ষে কেনা সম্ভব নয়, তখনই বাবা যেভাবেই হোক সেটা আমাকে দেবার ব্যবস্থা করতেন। মা জানো আজ কাদেরের সাথে কি হয়েছে? না বললে জানবো কি করে? তুই তো আমাদের সেই গল্প বলিসনি। তোর ছাতায় কি জাদু লাগানো নাকি? আমারটা তো একদিনেই ভেঙে গেল, তোরটা তো আর ভাঙলো না। জাদু না, বাবার হাতে স্পর্শ। আমার বাবার সারা রাত জাগা কষ্টের তৈরি এই কচু পাতার ছাতা। আমার বাবাও তো শহরে থাকে, কিন্তু সে কখনো সময় দেয় না, শুধু মাঝে মাঝে আমাদের জন্য এসব শহুরে উপহার পাঠায়। কিন্তু বিশ্বাস কর, আমি শুধু বাবাকেই চাই, এসব উপহার আমার লাগবে না। বাবা পাশে থাকার মতো বড় উপহার আর কিছুই হতে পারে না। আমার আর কিচ্ছু লাগবে না, শুধু আমার বাবা আমাদের পাশে থাকলেই আমি খুশি। এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে? মারে, গরিব বলে, টাকা নেই বলে তোকে কিছু দিতে পারি না রে মা। আজ তুই আমাকে এত সম্মানিত করলি, আমি কি এই সম্মানের যোগ্য রে? মনে হচ্ছে যেন গর্বে আজ আমার বুকটা ফুলে উঠেছে। সব সময় সুখে থাকার জন্য টাকা ও দামি জিনিসের দরকার হয় না। সুখে থাকতে হলে দরকার ভালোবাসা আর বোঝাপড়া। আমরা সত্যি অনেক সুখী। মা একদম ঠিক বলেছে বাবা, আমরা সত্যি অনেক সুখী। সুখী হবার জন্যে আমাদের টাকা পয়সার দরকার নেই। দেখো না, কাদিরের মনে কত দুঃখ, ওদিকে ওদের কত টাকা পয়সা। আজ এই ছোট একটি বিষয় আমাদের সব ভুল বুঝাবুঝির অবসান করিয়ে দিল। মানুষের সুখে থাকতে হলে দরকার হয় ভালোবাসা ও ভালো মন্দ বোঝাপড়া। করিম ভাই, তুমি আমাদের শেখালে কিভাবে প্রকৃতিকে সম্বল করা যায়, আর কিভাবে টাকা না থাকলেও একটা জিনিসকে কাজে লাগানো যায়। এইবার বৃষ্টিতে আমাগর ভিজতে হইব না, আমরা এইবার থেকে কচু পাতার ছাতা ব্যবহার করুম। বাবা, কাল স্কুলে স্যার জিজ্ঞেস করেছিলেন আমার ছাতা কোথায় পেলাম। তারাও অনেক আগ্রহী, এত সুন্দর বুদ্ধি কিভাবে পেলাম। কি বললি? সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বললাম আমার বাবা বানিয়েছে, আর সবাই তো অবাক। বললাম আমার বাবার কষ্টের বানানো ছাতা। টাকাই সব নয়, টাকার চেয়ে কষ্টটাই বড়। দেখলি তো, আজ সবাই তোর প্রশংসা করছে, তোর বাবার প্রশংসা করছে। আমি সত্যি কখনো ভাবিনি সবাই এটা পছন্দ করবে। প্রয়োজনে আরো অনেকগুলো বানাবো আমি। তুমি আমাদের অনেক বড় উপকার করলে, অনেক বড় উপকার করলে। ছায়াও দিলে, এখন ছাতাও দিচ্ছ। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না, কখনোই ভুলবো না তোমার ঋণ। যেইখানে টাকার জোর নাই, সেইখানে ভালোবাসার জোর সবচেয়ে বড় মুদ্রা।
এই মুদ্রায় করিম জিতছে। আমার বাবার হচ্ছে ভালোবাসা আর মায়ার জোর, যেটা সবার থাকে না। মূল কথা, মানুষের জীবনে টাকা পয়সা সব না। সুখে থাকতে হলে ভালোবাসা ও পারস্পরিক সম্মান বোধ সব থেকে বেশি দরকার। কাউকে না বুঝে আঘাত করা উচিত নয়, সবার কষ্টের মূল্য দেওয়া উচিত। এ কি করিম ভাই, গম ক্ষেত তো শুকিয়ে গেল। বৃষ্টি নেই, সার কীটনাশক সব বৃথা। মনে হয় এই মাটি আর কিছুই দেবে না রে। ভাগ্য নয় ভাই, নতুন চিন্তা করো। মনে আছে ছেলেবেলায় বন্যার পর কচু দিয়েই তো বেঁচেছিলাম, মনে নেই তোমার? হ্যাঁ, কিন্তু এখনকার মানুষ কচুকে আগাছা ভাবে। ভাই, কচু এমন এক জিনিস যার সাথে আমার ছেলেবেলার হাজারো স্মৃতি জড়িয়ে আছে। এইটা একদম ঠিক কথা। একটা সময় ঘরে যখনই রান্নার কিছু থাকতো না, মা তাড়াতাড়ি একটু কচু রান্না করে সবাইকে খাওয়াতো। হ্যাঁ, আমাদের দেশে কি ভাই কচু এক ধরনের নাকি? কম হলেও 10 থেকে 20 রকমের কচু আছে। এমনও কচু আছে যার নাম পর্যন্ত জানি না। আমার মনে আছে একটা সময় আব্বা আমার নানা বাড়ি দিয়ে এক ধরনের কচু এনেছিল, যেটা আম্মা মাংস দিয়ে রান্না করেছিল। ভাই, বিশ্বাস করেন, আমি আমার জীবনের শ্রেষ্ঠ খাবার ওই দিনই খেয়েছি। এক ধরনের কচু আছে যার নাম পঞ্চমুখী। মা এক সময় সেই কচু দিয়ে আমাদের 3-4 দিন পার করিয়েছিল। কখনো খেতে একদমই কষ্ট হয়নি। আর এখন অনেকে এই কচু চেনেও না। শহরের মানুষ তো এই কচুর কথা জানেও না। ভাই, তাহলে এক কাজ করলে কেমন হয়? আমরা কচু চাষ করি। খুব ভালো বুদ্ধি দিলেন তো। মাটির নিচে হবে, রোদের কোনো চিন্তাও থাকবে না। মানুষকে আবার নতুন করে চেনাতেও পারবো। বুদ্ধি কিন্তু মন্দ না। তুমি আর আমি মিলে একটু কষ্ট করে আবার সেই পুরনো দিনের খাবার ফিরিয়ে আনবো। আমরা একবার চেষ্টা করে দেখি। কচু, তোমার বাবা সত্যি এটা চাষ করবেন? এটাও একটা চাষের বিষয়। দেখো, এই ফসলে পানি কম লাগে, বাজারেও চাহিদা বাড়ছে। তুমি জানো না, বিদেশে কচুর চিপসও বিক্রি হয়। সত্যি? তাহলে তো গোল্ডেন চান্স। আমাদের দেশে কচুর এখন প্রচুর চাহিদা। এখন বড় বড় সুপার শপগুলোতে প্যাকেজিং করে বিভিন্ন জাতের কচু পাওয়া যাচ্ছে, যেগুলোর দাম আকাশ ছোঁয়া এবং চাহিদাও ব্যাপক। আমি সত্যি এসব জানতাম না। আমাদের দেশের বাড়ির দিকে এসব কচুর চাহিদা খুব কম, আর থাকলেও আমি হয়তো কখনো খাইনি, এই জন্য হয়তো জানি না। হ্যাঁ, তুমি নিজেও কখনো খাওনি, তাই হয়তো জানো না। এমনকি কচুতে রয়েছে সব ধরনের ভিটামিনের উপাদান, যা আমাদের শরীরের অনেক চাহিদা পূরণ করে, অনেক ঘাটতি দূর করে। আমি যতই তোমার কথা শুনছি ততই অবাক হচ্ছি। আমার মনে হয় আমার জ্ঞান এ বিষয়ে একেবারে শূন্য ছিল। দেখো, সবাই তো সব বিষয় জানে না, আমার মাধ্যমে তুমি জানলে। তুমি আরো অবাক হবে এটা জেনে, পৃথিবীর প্রায় সব দেশে এখন কচু রপ্তানি হচ্ছে এবং এটার চাহিদা আকাশ ছোঁয়া। এবার আমি মনে প্রাণে চাচ্ছি তোমার বাবা যেন এ কাজে সফলতা অর্জন করতে পারে। আব্বু, এই দেখো, কচুর ফল মাটির নিচে হয়, পুষ্টিও বেশি, দেশে বিদেশে এর ব্যাপক চাহিদা। মানুষ কিনবে তো। এখনকার মানুষ কি এই কচু চেনে নাকি? 98 সালের বন্যার সময় আমরা কচু ভেজে খেয়েছিলাম। মাটির নিচের এই ফল তো সৃষ্টিকর্তারই দান। তখন এই কচুই ছিল আমাদের একমাত্র ভরসা। বাজারে ভালো খাবারের চাহিদা বেড়েছে, আমরা জৈব কচু শাক চাষ করব। বর্তমানে ঔষধি খাবারের চাহিদা খুবই বেশি। এই কচুর কিন্তু অনেক পুষ্টিগুণ আর উপকারও রয়েছে।
সেটা যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে যারা কোনোদিনও কচু খায়নি তারাও খেয়ে দেখবে, আর একবার যে এই কচু খাবে তারা জীবনে বারবার এটা খেতে চাইবে। বাবা, তুমি হয়তো জানো না, শহরে অনেক বড় বড় সুপার শপ থাকে, যেখানে একটা দোকানের মধ্যেই পুরো বাজার থাকে। সেই দোকানগুলোতেও এই নানা জাতের কচু প্যাকেটজাত হয়, উচ্চ দামে বিক্রি হচ্ছে এবং এর চাহিদাও ব্যাপক। বাবা, তোমাদের কথা যদি সত্যি হয়, তাহলে আমার মনে হয় এই কচু শাকের বিকল্প আর কিছুই হতে পারে না, কারণ এতে কোনো লস নেই এবং এর ফলনে খরচও অনেক কম হয়। হ্যাঁ, মাটির নিচে হওয়ার কারণে ফসল শুকানোর বা নষ্ট হওয়ারও ভয় কম থাকে। তাহলে আমরা কাল থেকেই কাজে লেগে পড়ি, তোমরা কি বলো? জালালও আমাদের সাথে একসাথে কাজ করবে, ও আগ্রহ পোষণ করেছে। তাহলে তোমরা একসাথে কাজ শুরু করে দাও, দেরি করে লাভ নাই। দেখুন, মাটিতে জৈব পদার্থের অভাব, কচু গাছে গোবর সার আর নিমের নির্যাস ব্যবহার করুন। বীজ মানে স্যার, আমরা সাধারণ মানুষ, এসব বুঝি না, আর আমরা এর আগে এর ফলন নিয়ে কাজও করিনি। মন দিয়ে শুনুন ভাই, আমি যেখানে কাজ করি, এদের এখানে কাজ করে কিছু একটা শিখেছি। এরা একদম শুরু থেকে চাহিদা সম্পূর্ণ এবং দামি জিনিসের ক্ষেত্রে একজন প্রান্তিক কৃষকের সাথে যোগাযোগ করেন। জি স্যার, আমার ছেলের বন্ধুর কারণে আমি আপনাদের ঠিকানা পেয়েছি, ও না থাকলে কখনোই আপনাদের পেতাম না। এই যে, আপনাকে শুরু থেকে সবকিছু বলে দেওয়াই আমার কাজ, যাতে করে আপনার ফসল একদম পারফেক্ট এবং স্পেশাল হয়, অন্য মানুষ যেন না ঠকে। এই জন্য আমাদের খরচ বেশি পড়ে, তবুও আমরা চাই মানুষকে একদম সব থেকে উৎকৃষ্ট মানের ফলন উপহার দিতে। জি অবশ্যই, মানুষকে ভালো জিনিস দিলে মানুষ অবশ্যই সেটার প্রতিদান আবার ফিরিয়ে দেবে। জি, এই জন্যই লোকেরা আমাদের যে কোনো পণ্য বারবার কিনতে আসে, কারণ এখানে বিশ্বাসের একটা বিষয় আছে। জি, আপনি আমাদের সবকিছু বলে দিন, আমি ঠিক সেভাবেই আগাবো যেভাবে আপনাদের জন্য এবং আমার জন্য এবং সবার জন্য উৎকৃষ্ট ফলন হয়। এমনিতেও আপনি কৃষক হিসেবে সরকারি প্রকল্প থেকে হাইব্রিড বীজ পাবেন। আমি আবেদন করিয়ে দিচ্ছি, সব ধরনের সহযোগিতা আপনি আমাদের কাছ থেকে পাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি যে কোনো সমস্যা আমাদের জানাবেন, আমরা আপনাকে সব ধরনের সাহায্য করার আপ্রাণ চেষ্টা করে যাব। করিম মিয়া এখন কচু চাষি, বুদ্ধি পারছে নাকি? কি জালাল মিয়া, তোমার বন্ধু তোমারে ছাড়া একাই খেতে নাইবে গেল নাকি? আমি প্রায় মাসখানেক অসুস্থ হয়ে বিছানায়। সব ফসলের একটা সময় আছে, করিম তাই আমাকে ছাড়াই ক্ষেতের কাজ শুরু করে দিয়েছে। তোমারে আর সাথে নিব না, একবার মানুষ নিজের পথ খুঁজে পাইলে অন্য জনের লিগে বয়ে থাকে না। সেটা ওর ইচ্ছা, নিলে নেবে, না নিলে দরকার নেই। কচু তো সুগারের খাওন, ওই সব মানুষ খায় নাকি সাইফাস? করিম ভাই কখনো ফাঁকি দেয় না, দেখো এইবার সফল হইব এবং আমাগো গ্রামের মুখ উজ্জ্বল করব। হ্যাঁ, তাই জানি হয়, গ্রামের মুখ জানি উজ্জ্বল হয়, না হইলে করিমের মুখ আবার অন্ধকার হইয়া যাইব। আরে না না, কঠোর পরিশ্রমী লোক কখনো অন্ধকার নিয়ে আসে না, পরিশ্রম নিয়ে আসে সাফল্য আর আলো, বুঝলা? তো জালাল ভাই, তুমি এইবার কি করবা? তোমারে তো আর কচু শাক চাষ করতে দেখলাম না। দেখি কপালে কি আছে, কপালে যা আছে তাই তো হবে, তাই না? আমাকে ছাড়াই কাজ শুরু করে দিয়েছো, একবার আমাকে জানাতে পারতে। জালাল, আমি শুরু করে দিয়েছি ঠিক আছে, কিন্তু তোমাকে ছাড়া না। আমার অংশ করেছি আমি, বাকিটা তুমি করবে। আমি অসুস্থ, সবটাই তুমি জানতে, একটু অপেক্ষাও তো করতে পারতে। তোমার আমার অসুস্থতায় কি ফসল ও বীজ সঠিক সময় বসে থাকবে নাকি? সব ফসলের একটি আদর্শ সময় আছে,
আমি সেই কাজটাই করেছি যাতে তোমার আর আমার জন্য সুবিধা হয়। তাহলে তুমি আমাকে ভুলে যাওনি? আমি তো ভাবলাম তুমি আমাকে একদমই ভুলে গেছো। ধুর বোকা, এই নাও, হাতে হাতে কাজ করো, অনেক কাজ রয়ে গেছে, আমি আর একা কাজ করতে পারছি না। মনে আছে স্কুলে পড়ার সময় এই মাঠে আমরা ফুটবল খেলতাম? হ্যাঁ রে, তখন ফসলও ভালো হতো। কি যেন হারিয়ে গেছে, এই বাতাস, আলো, সময়, আবহাওয়া সব হারিয়ে গেছে। সত্যি, আগের মতো কিছুই নেই। আগে যা ফসল লাগাতাম তাই সোনা হয়ে যেত, কিন্তু এখন পরিশ্রম করেও কোনো ফল পাওয়া যায় না। এটাই কথা, আগের সবকিছুর সাথে এখনকার কোনো কিছুর যেন কোনো মিল নেই। এবার ফিরে পাবি ভাই, কচুই আমাদের ইতিহাস লিখবে। আমরা আশার আলো জেলে থাকি, যেন আমাদের এই আলো কখনো নিভে না যায়। করিমের জমি আমার দখলে এলে তুমিও পাবে লাভ, তখন আমাদের দুজনেরই লাভ আর লাভ আর লাভ। কিন্তু কেমনে সম্ভব? করিম তার পোলা কোনোদিনও মাইনা নিব না সেটা। কেন? রাজু আর বুলবুলকে ডাকো, আজ রাতেই কাজ শেষ করে। কিভাবে কি করবে এটা সম্পূর্ণ তোমার দায়িত্ব এবং বুদ্ধি। আপনি একটু আমারে বইলা দেন, আমার কি করতে হইব? ওই যে বললাম, করিমের জমিটা দখল করে আমাকে এনে দাও, তারপর নিজের অংশ বুঝে নাও, লাভ বুঝে নাও। এই রাতের আধারে এত বড় ষড়যন্ত্র কি করে করলে আব্দুল? একবারের জন্য নিজের বিবেকে বাঁধলো না? না মানে আমি না মানে কি? কিভাবে একজন মানুষ হয়ে অন্যের সুখগুলোতে আগুন লাগিয়ে দিচ্ছ? অন্যের কথা না ভাবো, নিজের গ্রামের কথা তো একটিবার ভাবতে পারো। ওই সিকান্দার এইসব আমারে করতে কইছে, এইসব করলে লাভের অংশ আমারে বুঝাইয়া দেব কইছে। আমি লোভে পইরা রাজি হইছি। লজ্জা করে না? গ্রামের ভাগ্য পূর্বে। বাবা, আমরা শুধু আদেশ মেনেছি, কি করতে হবে এক্ষুনি বলুন না। পুলিশ আসছে, কি করে একজন মানুষ আরেকজনের ক্ষতি করে সেটা আমার মাথায় আর আসে না। এত কষ্ট করে লাগালে যদি নষ্ট হয়, কত আশা ভরসা করে আমাদের এই চারাগুলো এবার লাগানো হতো। বাবা, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। তুমি একটু নিজের উপর ভরসা রাখো। অমন কষ্ট পেও না দয়া করে। হয়তো এটা আমাদের জন্য পরীক্ষা। পরীক্ষার ফলাফল পরিশ্রমীদের জন্য সব সময় সুখকর হয়। আর কত পরীক্ষা দেব বলো? এত পরীক্ষার দিতে পারছি না। পরীক্ষা দিতে দিতে আমি ক্লান্ত। এবার একটু স্বস্তি চাই। বাবা, এবার আপনি জয়ী হবেন, অবশ্যই হবেন। বৃষ্টি থেমে গিয়েছে। এই বৃষ্টি খুব অল্প সময়ের জন্য, চারার কোনো ক্ষতি হবে না। তাই যেন হয়। এই চারা আমাদের স্বপ্ন। এবার এই চারা দিয়েই স্বপ্নের জাল বুনেছি। কিছুতেই আমি এবার আমার এই স্বপ্ন ভাঙতে দেব না, নষ্ট হতে দেব না। দেখুন, ফসলের আকার ঠিক আছে। আরেক মাস পরেই বিক্রি করতে পারবেন। আমরা আপনাদের 50% ফসল নেব। অনেকের ফসল কম হয়, তাই তাদের সবটাই নিতে হয়। আপনার ফসলের মান ভালো এবং অনেক বেশি ফলন।
50% নিলে আমাদের অনেক হয়ে যাবে। এই সাফল্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে, খুশিতে যেন আর ধরছে না। বাবা, যত খুশি ভিডিও কর, এরপর তুই নিজেও ভিডিও বানাতে পারবি কিভাবে এই ফসলের পরিচর্যা ও প্রতিরক্ষা করতে হয়। তাহলে তুমি এক কাজ করো, জালাল ভাইকে খবর দিয়ে বিষয়টা জানাও। সেও কি তোমার সাথে বিক্রি করবে, না সে গ্রামেই রাখবে? না, আমরা দুজন বিক্রি করব, আবার দুজন গ্রামেও রাখব। গ্রামের মানুষের অধিকার আছে এই কচু খাওয়ার, তাই আমরা গ্রামেও বিক্রি করব। আমি নিজেও তো একজন চাষি, এত ঈর্ষা কেন? আমি নিজে যদি একজন ভালো চাষি হইয়া অন্যের ভালো ফলন না দেখতে পারি, তয় আমার নিজের ফলন কি কইরা ভালো হইব? দেখো আব্দুল, সেদিন আমি তোমাকে কিছুই বলিনি, কারণ আমি কিছুতেই মিলাতে পারছিলাম না আমি তোমার কি ক্ষতি করেছি যার কারণে তুমি আমার সাথে এমন আচরণ করেছিলে। আমি সত্যি অনুতপ্ত। কেমনে আমি নিজে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের ক্ষতি করছি, আমি কিছুই বুঝতে পারতাছি না। তুমি শুধু আমাদের ক্ষতি করতে চাওনি, তুমি পুরো গ্রামের ক্ষতি করতে চেয়েছ। তোমার কোনো মাপ আছে কিনা তা আমার জানা নেই। না না না, এমনে করে কইবেন না। আমি খুব সাধারণ একজন মানুষ, সিকান্দারের কথায় লোভে বইরা এই কাজ আমি কইরা ফেলাইছি। তোমার এই লোভ কি তুমি সামলাতে পারবে? সেই দিন হয়তো তুমি ধরা পড়ে গিয়েছ, কিন্তু সুযোগ পেলে তুমি যে আবারও আমাদের ক্ষতি করবে না, সেটা কি করে বিশ্বাস করি বলো তো? একদম ঠিক কথা বলেছ করিম ভাই। এই মানুষের বন্ধুরূপে শত্রু, মানুষের বন্ধুরূপে পাশে থেকে মানুষের ক্ষতি করে। তুমি জানো না, ও আমাকে তোমার বিরুদ্ধে নিয়ে যেতে চেয়েছিল। তোমরা বিশ্বাস করো, আমি সত্যি কইতাছি, আমি আর কোনোদিন কারো ক্ষতি করুম না। শহরেও পাঠাও, আমরা এত সুস্বাদু খাবার সত্যি কম পাইছি, তাও আবার নিজে গ্রামের ফলন। এই কচু এখন গ্রিন গোল্ড। আমাদের এই কচু গ্রাম থেকে শহরেও যাচ্ছে, শহরের মানুষ আমাদের এক কচু খেয়ে আবারও যাচ্ছে। কিছুদিন আগে কয়েকজন লোক এসেছে বিদেশ থেকে এই কচুর রপ্তানি প্রসঙ্গে। আমি বলেছি আগামী বছর, এ বছর আমাদের গ্রামের মানুষ মন ভরে কচু শাক খাবে। আমরা আমাদের এই কচু চাষে এতটা সফলতা পাবো কখনোই আশা করিনি। আমাদের পাশে আমরা আমাদের গ্রামবাসীদের পেয়েছি। আমাদের আশপাশে সকলে ছিল বলে আজ আমরা এই সফলতার মুখ দেখতে পেরেছি। আর আমাদের এই ফলন গ্রাম ছেড়ে শহর, এরপর বিদেশেও রপ্তানি করার মতন যোগ্যতা অর্জন করেছে। এই অর্জন সবার, এই অর্জন শুধু আমার আর জালালের নয়। আপনারা সবাই এভাবে আমাদের পাশে থাকবেন। আমরা একসময় আমাদের সবকিছুতেই জয়ী হব। ক্ষমাই মহত্ব, কিন্তু আইন নিজের কাজ করুক, তাই না? আর সেদিন যেহেতু পুলিশ সিকান্দারকে ধরে নিয়ে গেল, তারাই এই ব্যাপারটা বুঝুক না। না না, আমি কিছুতেই সিকান্দারকে পুলিশের কাছ থেকে বের হতে দেব না। ও শুধু আমার জন্য নয়, পুরো গ্রামবাসীর জন্য একটা হুমকি স্বরূপ। একদম ঠিক বলেছ। ওর দলবল আমাদের অনেক ক্ষতি করতে চায় এবং মানুষের সম্পদ দখল করে নিতে চায়। কত মানুষ যে ওর জন্য নিঃস্ব হয়ে গেল তার কোনো হিসাব নেই। মোখলেস ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে সেদিন আমাদের এই কষ্টটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। না না, কি বলো করিম, এটা আমার দায়িত্ব, কর্তব্য। আমরা সবাই ভাই ভাই, আমাদের এই বন্ধন সবসময় অটুট থাকুক। ভাই, আমারে ক্ষমা করে দাও, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। ঈর্ষা নয়, একসাথে কাজ করো।
এবারের মতো ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপর কেউ অধর্ম সহ্য করব না, মনে রেখো। আমি আর কখনো এমন ভুল করবো না, কখনোই না। আমার উপর ভরসা রাখো। দেখো, মাটির নিচেই লুকিয়ে ছিল আমাদের ভবিষ্যৎ। এই মাটি হচ্ছে সোনা। এই সোনাকে আমরা কিছুতেই অবহেলা করব না। তুমি একদম ঠিক বলেছো। আমরা আর কখনোই এই সোনাকে অবহেলা করব না। এখানেই আমাদের সব ফসলের মুখ দেখব। বাবা, আমাদের এই কচু আজ বিশ্ব সেরা। আমাদের এই মাটি কচু শাক চাষের জন্য উৎকৃষ্ট। আমরা আমাদের কচু বিদেশেও পাঠাতে পারবো। সবাই তখন আমাদের গ্রামের নাম চিনবে। সবাই আমরা কচু চাষি। মাটি কাঁদলে ফসল বাড়ে, মানুষ কাঁদলে সমাজ বাঁচে। মূল কথা, মাটি কাঁদলে ফসল বাড়ে, মানুষ কাঁদলে সমাজ বাঁচে।